দুপুরবেলা আকাশ থাকে একদম নীল, যেন বিশাল এক স্বচ্ছ ক্যানভাস। সূর্যের সোনালি আলো চারপাশের উজ্জ্বল করে তোলে। গাছের পাতাগুলো চকচক করে ওঠে রোদের ছোঁয়ায়। হালকা বাতাস মাঝে মাঝে বয়ে যাচ্ছে। গাছের ডালে পাতাগুলো মৃদু দুলছে সমান তালে। ঘাসের উপর সূর্যের আলো পড়ছে চকচক করে, আর ফুলগুলো যেন আরো বেশি রঙিন হয়ে ওঠে। পাখিরা দুপুরে নীরবতা ভেঙে কখনো সখনো ডাক দেয়। মাঝে মাঝে কোনো চিল উঁচু আকাশে ডানা মেলে উঠতে থাকে। নিজেকে বড্ড অসহায় লাগছে ফারার। তাসফিনের ব্যবহারগুলো কষ্ট দিচ্ছে তাকে। বক্ষদেশের পীড়াই লাজুক অবস্থায় মেয়েটার। আখিপট ভরে ওঠে ক্ষণে ক্ষণে। আজ তাদের রিসেপশনে অনুষ্ঠান ছিল, অথচ তা হচ্ছে না। বিয়েবাড়ি আংশিক শান্ত হয়ে গেছে। সদ্য বিয়ে করা নববধূকে রেখে ক্যাম্পে ফিরে যাচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে ফারার। কিশোরী মনটা ভেঙে গেল স্বচ্ছ কাচের ন্যায়। টুকরো টুকরো হলো হৃদয়। এ কেমন প্রেম? না না, প্রেম হওয়ার পূর্বেই তো সব কিছু এলোমেলো হয়ে গেল। শুভ্র রঙা পুরুষটিকে দেখে চমকায় ফারা। তাসফিন শেখ এগিয়ে আসছে। তার প্রতিটি পদক্ষেপ দৃঢ়, আত্মবিশ্বাসী। সূর্যের আলোয় তার সাদা নেভি ইউনিফর্ম ঝলমল করছে। সাদা নিখুঁত ইস্ত্রি করা শার্ট, কাঁধে 3টি সোনালি স্টেপ, লেফটেন্যান্ট কমান্ডারের পরিচায়ক। বাপাশে নেভির এমব্লেম, বুকের উপরে চকচকে নাম ফলক তাসফিন শেখ। গাঢ় নীল ট্রাউজার তার সুঠাম কাঠামোর সঙ্গে মিশে গেছে। কোমরে সোনালি বাকলসহ কালো বেল্ট শক্তপোক্তভাবে বাঁধা। তার মাথায় সাদা পিক ক্যাপ, সামনে উজ্জ্বল গোল্ডেন অ্যাঙ্কর এমব্লেম। সূর্যের আলোয় যেন আরও দীপ্তিমান হয়ে উঠেছে। হাতে কালো গ্লাভস নেই, তবে আঙ্গুলগুলো আলগোছে মুষ্টিবদ্ধ। কালো পালিশ করা চামড়ায় জুতো। তার প্রতিটি পা ফেলার একটা নিয়ন্ত্রিত গাম্ভীর্য এনে দিয়েছে। সে সামনে আসছে, ঠোঁটে এক চিলতে আত্মবিশ্বাসী হাসি, চোখে সমুদ্রের গভীরতার মতো প্রশান্তি। যেন এই মানুষটা ঝড়ের মাঝেও নৌযানের মতো স্থির। স্থির নেত্রে পলব ঝাপটাই ফাড়া। একবার দুবার অতবার বার কয়েক নিলিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রয় এই পুরুষকে। এই পোশাকে সে আগে দেখেনি, তবে এখানে আসার পর তার অনেকগুলো ছবি দেখেছে সে। সুন্দর সুশীল পুরুষ তার। সুদর্শন বললেও ভুল হবে, তার থেকেও হয়তো সুন্দর। কি সুন্দর আপনি! মুখ ফসকে বলে দিল ফারা। মুচকি হাসলো তাসফিন। এগিয়ে এসে হাতের আজলাই তুলে নিল ফারার আদলখানি। উষ্ণ ছোঁয়া এঁকে দেয় ললাটে। আবেশে আঁখি বুঝে ফারা। ক্ষণিক আগেও যে রমণী রেগেছিল, গলে গেছে বরফের নাই। সুখ খুব শীঘ্রই ফিরবো, ঠিক আছে? রাখতে নেই। বিশেষ করে তোমাকে একদম রাগা চলবে না। আমার বউ তুমি, রাগ করা বারণ আছে। আমি রাগ করব, তুমি রাগ ভাঙাবে, আর আমি ভালোবাসবো। এটুকুই এনাফ। সহজ ভাষায় নিজ কঠিন আবদারগুলো চাপিয়ে দিল তাসফিন। ফারা প্রত্যুত্তরে কিছু বলতে পারল না। থামতে হলো তাকে। ফ্যালফ্যাল করে চেয়ে রইল পুরোটা সময়। আপনি আমাকে ছেড়ে আবার চলে যাচ্ছেন লেফটেন্যান্ট সাহেব? বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তাসফিনের। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছিল এমন কিছু জিজ্ঞেস করবে ফারা, অতঃপর তাই হলো। সুখ? ডাকবেন না ওই নামে। আপনি একদম ভালো মানুষ নন। আমি মোটেও আপনার সুখ নই। যদি সুখ হতাম তাহলে বারবার আমাকে ফেলে চলে যেতেন না আপনি। অভিমানী কণ্ঠস্বর, চোখ দুটো অন্য দিনের তুলনায় একটু বেশি লালচে দেখাচ্ছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল তাসফিন। এটা আমার ডিউটি ফারা, তুমি ভুলে গেলে তো চলবে না। তোমার হাজব্যান্ড একজন নেভি লেফটেন্যান্ট কমান্ডার। তার কাজ এটাই, মাসের পর মাস বাইরে থাকা। তবে তোমার জন্য। থামুন, আপনি বলবেন না কিছু? অশ্রুসিক্ত নয়নে তাকাই ফারা। মনটা বিক্ষিপ্ত হয়েছে তার। আপনি বারবার কেন এমন করেন লেফটেন্যান্ট সাহেব? আপনার উচিত ছিল আমার সাথে কিছুদিন থাকা, তাই না? তাসফিন চমৎকার হাসল। এগিয়ে এলো, ঘুচিয়ে দিল মধ্যবর্তী দূরত্ব। আলগোছে জড়িয়ে ধরে তাকে। হাঁসফাঁস করছে ফারা। আমি খুব শীঘ্রই ফিরবো তো সুখ। তোমার মাঝে আমার সমস্ত সুখ রেখে গেলাম। ফিরে এসে শোধ সমেত বুঝে নেব। তপ্ত দুপুর মানেই এক রোদ ঝলমলে উত্তপ্ত পরিবেশ, যেখানে চারপাশে যেন আগুনের হলকাই জ্বলছে।
সূর্যের প্রখর তাপে বাতাসও গনগনে হয়ে ওঠে, যেন উষ্ণ লোহার পাতার মতো ছুতে গেলেও পুড়িয়ে দেবে। রাস্তাগুলো ফাঁকা হয়ে যায়, গাছের পাতাগুলো ক্লান্ত হয়ে নুয়ে পড়ে, আর দূর থেকে ভেসে আসে কাঠফাটা রোদের মাঝে পথচারীদের ক্লান্ত হাঁটার শব্দ। পিচঢালার রাস্তা উত্তাপে তুলতে থাকে, যেন সৃষ্টি হচ্ছে মরীচিকা। গরমে হাঁসফাঁস করতে থাকা মানুষজন ছায়ের খোঁজে ছোটে, কেউ গাছের নিচে আশ্রয় নেয়, কেউ বা ঠান্ডা পানির দোকানে গিয়ে দাঁড়ায়। ঘরের মধ্যে বসে থাকা মানুষরাও ফ্যানের আরাম খোঁজে, তবুও গরমে কামড় যেন পিছু ছাড়ে না। শুকনো বাতাসের মাঝে মাঝে মধ্যে ধুলো উড়ে আসে। গরমে ক্লান্ত পশু পাখিরাও নীরব হয়ে যায়, আর পুকুরের পানি পর্যন্ত হয়ে ওঠে উষ্ণ। চারিদিকে এরকম অস্থিরতা নেমে আসে, যেন প্রকৃতি নিজেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এই তপ্ত দুপুরে। কাঁধে ব্যাগ চাপিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে স্নেহা। মনটা আনচান আনচান করছে তার। ফারা নেই, কবে আসবে তাও জানা নেই। ফারাকে ছাড়া অস্থির লাগছে তার। প্রাইভেট পথে গিয়েও আবার উল্টো পথে হাঁটতে লাগলো স্নেহা। না, সে যাবে না আজকে প্রাইভেটে। মন ভালো নেই, কিছু ভালো লাগছে না। ওই স্নেহা, কোথায় যাও? চিরচেনা কণ্ঠস্বর সায়র ডাকছে তাকে। না, ভুরু কুঞ্চিত করে তাকলো স্নেহা। এই বেটা আবার তাকে ডাকছে কেন? একসময় তার ক্রাশ ছিল, কিন্তু এখন ভাল লাগে না। কি? চলে যাচ্ছ যে? তো কি করব? খ্যাক করে উঠল স্নেহা। সায়র চমৎকার হাসি উপহার দিয়ে বলল, বলছিলাম যে চলো কফি খেয়ে আসি। শুনলাম কলেজের পিছন দিকে বড় রাস্তার মোড়ে একটা নতুন কফি শপ খুলেছে। তেতে উঠল স্নেহা। খ্যাক করে উঠল ফের। তোমার যাওয়ার হলে তুমি যাও, তোমাকে একদম ঢং দেখাতে আসবে না, আমাকে একদম ঢং দেখাতে আসবে না। আগে তেতে উঠল সায়র। এই স্নেহা, এভাবে কথা বলছো কেন? বেশি ভাব নিচ্ছ নাকি? মুখ বাঁকালো স্নেহা। হ্যাঁ নিচ্ছি, কারণ তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। শোনো সায়র, আমার পিছু ছ্যাঁচড়ানো বন্ধ করো। আমক বনে গেল সায়র। দুদিন আগেও মেয়েটাকে তাকে ভাইয়া বলতো, এখন ডিরেক্ট নাম ধরে বলছে। আর এখন বলছে নাকি ইন্টারেস্ট নেই। এই সরো তো সামনে থেকে। পাশ কাটিয়ে যেতে লাগলো স্নেহা। সায়র চেঁচিয়ে উঠল, যা যা, তোমার মতো ফালতু মেয়ের প্রতি আমার ইন্টারেস্ট নেই। 12 ব্যাটারি কোথায়কার? পাথামে স্নেহার। তীক্ষ্ণ মেজাজে বলে ওঠে, এই সায়রে বাচ্চা, তুই 1 নম্বর 12 ঘাটের পানি খাওয়া ছেলে, এসেছে আমাকে বলতে। তোকে তো ফারা পাত্তাই দিত না, ফালতু একটা। আগে ফুটছে সায়র। মুখ ফুটে কিছু বলতে পারল না। সত্যি এই ফালতু ভাড়ার পিছনে কতটা সময় ওয়েস্ট করেছে সে। ইস, এর চেয়ে ক্লাসের রাইমার পিছনে সময় দিলে আজকে ডেটিংয়ে যেতে পারত। সায়র অপেক্ষা করলো না, চুপচাপ বেরিয়ে গেল। স্নেহা তো সৌহার্দ্যকে দেখে ফিট হয়ে গেছে। এবারে পাক্কা প্রেমটা করে ছাড়বে। না না, আর ছাড়াছাড়ি নেই, একেবারে বিয়ে করে ছাড়বে। মেয়েকে বাড়ি দেখতে পেয়ে ভুরু কুঁচকে নিল শায়লা আহমেদ। কি রে সেনা, তুই প্রাইভেটে যাসনি? কাচুমাচু করে দাঁড়িয়ে আছে স্নেহা। আসলে মা, আমার তো মোটেও ভালো লাগছে না ফারাকে ছাড়া। তপ্ত নিঃশ্বাস ফেললেন শায়লা আহমেদ। এটা কোনো কথা? ফারা তো গিয়েছে শ্বশুরবাড়িতে, এখন কি ওর জন্য তুই লেখাপড়া ছেড়ে দিবি? তোকে কি শ্বশুরবাড়ি পাঠিয়ে দেব? চোখ দুটো চকচক করে উঠল স্নেহার। সত্যি মা, দেখো, শ্বশুরবাড়ি যেতে আমার আপত্তি নেই, তুমি চাইলে তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারো। মেয়ের পাকনামা দেখে কান টেনে ধরল শায়লা আহমেদ। চুপচাপ গিয়ে পড়তে বসবি, আমি নবীনকে পাঠাচ্ছি। আশাহত হলো স্নেহা। শ্বশুরবাড়ি যাওয়ার স্বপ্ন কি চোরাবালিতে হারিয়ে যাবে? নীল সমুদ্রের বিশাল বুকে রাজসিক ভঙ্গিতে ভেসে চলেছে এক বিশাল জাহাজ। চারপাশে শুধুই জলরাশি, দিগন্তে মিশে গেছে আকাশ আর সমুদ্রের রেখা। শক্তিশালী ইঞ্জিনের মৃদু গর্জন আর পানির সঙ্গে জাহাজের সংঘর্ষে সৃষ্টি হওয়া ছলাৎ ছলাৎ শব্দজনা এক মনোমুগ্ধকর সঙ্গীত বাজিয়ে চলেছে। তরঙ্গ একের পর এক ছুটে আসছে, কখনো ধীর, কখনো উত্তাল। সাগরের বুক চিরে এগিয়ে চলা জাহাজের সঙ্গে ঢেউগুলো যেন খেলা করছে। কখনো সামনের অংশে এসে আশ্রে পড়ে সাদা ফেনার ঝাপটা, আবার কখনো পেছনের জলে দোলা দিয়ে মিলিয়ে যায়। জাহাজে ঢেকে দাঁড়িয়ে থাকলে অনুভব করা যায় সেই ঝিরঝিরি বাতাস।
নোনা জলকণা মিশে যায় হাওয়ার পরশে। নৌঘাটিতে পৌঁছে গেছে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। হাতে ফাইলগুলো নিয়ে তার পিছু পিছু আসছে লেফটেন্যান্ট নাইম ইসলাম। কমান্ডার, এই ফাইলগুলো দেখুন, আপনি একবার রিচেক করে নিন। তাসফিন হাত বাড়িয়ে ফাইলগুলো নিতে নিতে এগিয়ে চলেছে। প্রত্যুত্তরে শুধাই, অস্ত্রগুলো কোথায়? কমান্ডার, সেগুলো নৌঘাটিতে রয়েছে। আপনি যদি একবার সেটা দেখে নিতেন তাহলে আর্মস ডিল অফ বা ন্যাশনাল সিকিউরিটি আইনের অধীনে মামলা হয়ে যেতে পারে। এইগুলো চৌবাচনের মামলা বলতে পারেন। হুম। নৌঘাটি ভেতরে নিরাপদ গুদামে সিকিউর স্টোরেজ ফ্যাসিলিটি রাখা হয়। এসব ব্যবস্থাপনা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল তাসফিন। অস্ত্রগুলো সুরক্ষিতভাবে রাখা হয়েছে। আপাতত এগুলো হস্তান্তর করতে হবে। দুজন মানবকে ধরা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপাতত এখনো মুখ খুলছে না তারা। নিস্তব্ধ রাত। যখন চাঁদের আলো মেঘের আড়ালে লুকিয়ে থাকে, তখন আশেপাশে শুধু গভীর অন্ধকার। সারা পৃথিবী যেন নিস্তব্ধ। এক মুহূর্তের জন্য কোনো শব্দ নেই। বাতাসও একপাশে থেমে গেছে, যেন কোনো শব্দ নেই। রাতের শীতলতা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। তার মধ্যে এক অদ্ভুত শান্তি, যেন কিছুই ঘটছে না, অথচ কিছু একটা চলছে। একটা অবর্ণনীয় গতি, একান্ত নীরবতা। গাছগুলো ডালপালা একে অপরের দিকে ঝুঁকে পড়েছে, যেন বাতাসের অপেক্ষায়। কোনো পাখির ডাকও শোনা যাচ্ছে না। একমাত্র দূরে নদীর কলকল শব্দটি যেন জীবন টানে এই নীরবতার মধ্যে। বাতাসে এক ধরনের নীরবতা মিশে গেছে, যেন প্রকৃতি নিজেও কোনো কিছুর বলার অপেক্ষায় আছে। অন্ধকার কক্ষে এক কোণেই বসে আছে এক মেয়ে, ফারা। তার চোখে বিষাদের ছাপ, মনে যেন কোনো গভীর দুঃখ। একা নিঃসঙ্গ অনুভব করছে সেই মুহূর্তে তীব্র শূন্যতা। কক্ষের দেয়ালগুলো যেন তার একাকিত্বের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। কোনো শব্দ নেই, কেবল তার হৃদয়ের আওয়াজ, যার প্রতিটি ধ্বনি যেন আরও এক পলক বিষাদ যোগ করেছে। চুপচাপ জানালার কাছে বসে আছে ফারা। এটা অন্যায়, অবিচার হচ্ছে তার সহিত। এভাবে একা ফেলে চলে গেল। বিকালের দিকে আরিফা আহমেদ কল করেছিল তাকে। মেয়েটা নিজেকে সংযত করে বছর ভদ্রভাবেই কথা বলেছে। তাসফিনের কথা জানতে চাইলে খুব সূক্ষ্মভাবে প্রসঙ্গ পাল্টাতে কেউ জানতে পারল না ফারার মনে খবরটুকু। কেউ বুঝতে চাইল না তাকে। চাপ অভিমান তৈরি হয় তাসফিনের প্রতি। দরজায় টোকা পড়তে সেদিক পানে দৃষ্টি ফেলল ফারা। আলগোছে জানালার কাছ থেকে উঠে গিয়ে দরজাটি খুলে দিল। হলুদ রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে নূপুর। ঠোঁট জুড়ে বিচন করছে চমৎকার হাসিটা। আপু তুমি? এখানে আসার পরে নূপুরকে আপনি আজ্ঞে করে চলছিল ফারা, অথচ নূপুর কি সুন্দর তাকে ছোট বোনের মতো আগলে নিয়েছে। চলো নিচে, একা একা রুমে কি করছো? চলো আমার সাথে। ফারাফের রুমে এসে সফেদ রঙা ওড়নাটা নিয়ে নিল, ভালো করে জড়িয়ে নিচে গেল। সিঁড়ির কাছে আসতে নজরে এলো ঝুমুকে। হাস্যোজ্জ্বল মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছে। ফারাকে দেখা মাত্রই হাত বাড়িয়ে দিল। এসো ছোট ভাবি। ছোট ভাবি ডাকটা শুনতে ভীষণ মিষ্টি লাগে ফারার নিকটে। ঝুমুর বড় হওয়ার দরুন ভীষণ আদুরে ভাবে কথা বলে তার সহিতে। চলে এসো, একটা জিনিস দেখাই। রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ ঘুমে বিভোর রয়েছে। ফারা বুঝতে পারছে না তাহলে এরা এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? হেসে ফেলল নূপুর। চলো আগে, তারপর দেখতে পাবে। ফারাকে নিয়ে করিডোরের পাশ দিয়ে বন্ধ ঘরে গেল নূপুর এবং ঝুমুর দুজনে। দরজা বন্ধ। এটা মূলত তাসফিন, নূপুর, ঝুমুরের একান্ত ব্যক্তিগত ঘরটা। তালাবদ্ধ রুমটা খুলে দিল নূপুর। ভেতরে প্রবেশ করলো তিনজন। অন্ধকারে নিমজ্জিত কক্ষটি। ঝুমুর এগিয়ে গিয়ে আলো জ্বালিয়ে দিল। চোখ ধাঁধানো সুন্দর ঘরটা অবাক নেত্রে চেয়ে রইল ফারা। কক্ষ জুড়ে বিচন করছে শৈশবের স্মৃতিগুলো। একপাশে কাঠের তৈরি, ছোট্ট কাঠের তৈরি আলমারিতে একের পর এক মেডেল রাখা, ক্রেস্ট, সব কিছু তাসফিনের নামে। শৈশবের দারুণ দারুণ ছবি। অপর পাশে নূপুর এবং ঝুমুরের প্রাপ্তিগুলো।
ফারা এগিয়ে গেল, ছুঁয়ে দিল সব কিছু। এগুলো সব আমাদের ছোটবেলার স্মৃতি। ভাবলাম তুমি যখন এসেছো তোমাকে দেখাই। ফারা চরম আশ্চর্যজনিত হয়ে সবটা দেখল, অবাক নেত্রে বিস্ময় নিয়ে শুধুই। তোমাদের ভাইয়া তো দারুণ ব্রিলিয়ান্ট ছিল আপু। ও ঝুমুর হেসে ফেল, সম্মতি প্রকাশ করে বলল। হ্যাঁ, ভাইয়া খুব ব্রিলিয়ান্ট অ্যান্ড ব্রাইট স্টুডেন্ট বলতে পারো। মুখখানি চুপসে আমসি হয়ে গেল ফারার। এত ব্রিলিয়ান্ট মানুষের বউ নাকি ফেলটুস কুমারী ফারা? স্যার, এটা মানা যায় না। আচ্ছা, এই বাই এনি চান্স কখনো যদি কোথাও কেউ জিজ্ঞেস করে আপনার স্ত্রী স্টুডেন্ট লাইফে কেমন রেজাল্ট করতো, তখন তাসফিন কি বলবে? ধ্যাত, এরকম হয় নাকি? মানুষই কি খেয়ে দিয়ে কাজ নেই এসে জিজ্ঞেস করবে এরকম আজেরা কথা? নিজ ভাবনায় মগ্ন ফারা। কি আজেরা ভাবনা তার! এখন তো উচিত মুখ ঝামটা দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়া। তাসফিন আসুক একবার, ফেলে যাওয়ার বদলা সোদে আসলে তুলে নিবে সে। রাগে দুঃখে গজগজ করতে করতে রুমে গেল ফারা। টেবিলের উপর সাদা কাগজের টুকরো দেখে অবাক হলো। কাগজ খুলতেই দেখতে পেল স্পষ্টভাবে লেখা। ফিরে এসে সব অভিমান ভাঙিয়ে দেব, আপনার তোলার মতো শরীরের ইঞ্চি ইঞ্চিতে চুমু খাবো। লজ্জায় হা হয়ে গেল ফারা। এই লোকটা এত ঠোটকাটা কিভাবে বলছে সে? চিন্তিত হলো ফারা। বারবার শুকনো ঢোক গিলছে সে। আগে তো এমন কয়নি। এই লেফটেন্যান্ট সাহেবের কি একটু লজ্জা নেই? একটা মিষ্টি সকাল মানেই যেন স্নিগ্ধতা আর প্রশান্তির ছোঁয়া। ভোরের নরম আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে। গাছের পাতাগুলো শিশির বিন্দু চিকচিক করে ওঠে। হালকা বাতাস শরীর ছুঁয়ে যায়, সঙ্গে নিয়ে আসে ফুলের মৃদু গন্ধ। পাখিরা মিষ্টি সুরে ডাকতে থাকে, যেন এক অদৃশ্য সঙ্গীত বয়ে নিয়ে আসে। সকালের রোদের কোমল পরশ গায়ে লাগলে মনের তীব্র অনুভূতিগুলো মস্তিষ্কে ভয়াবহভাবে জেগে ওঠে। এক কাপ ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে বারান্দায় বসে থাকার মজাই আলাদা। চারপাশের প্রকৃতি তখন একদম শান্ত। মনে হয় যেন পৃথিবী একটু ধীর হয়ে গেছে, শুধু অনুভব করার জন্য। কোথাও দূরে মসজিদের আজানের ধ্বনি শোনা যায়, যা সকালকে আরও পবিত্র করে তোলে। বারান্দায় বসে বসে গল্প করে ফারা এবং রুবেনা শেখ। রুবেনা শেখ আচারগুলো আগে ভাগেই বয়ামে ভরে রাখছেন। ফারা চুপচাপ কফি হাতে বসে আছে। এখানে আসার পর কেউই তাকে কাজ করতে দিচ্ছে না, বিশেষ করে রুবেনা শেখ তো একদমই না। নিজের মেয়ের মতো রাজরানী করে রেখেছেন রীতিমতো। আম্মু, বল। বলছিলাম যে দুপুরের রান্না কি করবেন? আমি রান্না করি? ডানভুরু কুচকে নিলেন রুবেনা শেখ, মুখ ফিরিয়ে চাইলেন ফারার পানে। রান্না করবি তুই, আমি কি তোকে রান্না করতে নিয়ে এসেছি? মুখ ঝামটা দিয়ে বলল রুবেনা শেখ। হতাশ হলো ফারা। বারান্দায় এলেন রাইমা শেখ। এত ভাবতে হবে না তোমাকে ফারহা, রান্না করে দিয়েছি আমি, আর বুয়া তো চলে এসেছে, ওসব গুছিয়ে নিয়েছে। কথাগুলো বলতে বলতে পাশের চেয়ার টেনে বসলেন তিনি। ফের হতাশ হলো ফারা। কাদো কাদো ভাবটা স্পষ্ট ফুটে উঠেছে। বাইরে গাড়ি পার করে ভেতরে আসলেন রিজওয়ান শেখ। নজর এলো ফারার ফ্যাকাশে মুখখানি। কি ব্যাপার ফারামা, এভাবে মুখ জার করে বসে আছো কেন? ফারের ইচ্ছে করলো হাত পা ছড়িয়ে কাঁদতে। আম্মু আমাকে বসিয়ে রেখেছেন, আমি কি করব? আমাকে কিছু করতেই দিচ্ছেন না। ফ্যাকাশে মুখটা দেখে হেসে ফেল রিজওয়ান শেখ। তাই বলে এরকম মুখ করবে? নাক ফুলে ওঠে ফারার। রিজওয়ান শেখ কিয়ৎ সময় ভেবে বলেন, তুমি বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করো। চকচক করছে আখি দয়। কি আব্বু? লম্বা একটা ঘুম দাও। হু হু করে হেসে উঠল রাইমা শেখ। ঠিক বলেছেন ভাইজান, ফারহা যাও, গিয়ে ঘুমাও। আশাহত হলো ফারা। এভাবে বসে থাকতে বুঝি ভালো লাগে? যদি এটা কৃষ্ণপুর হতো তাহলে এতক্ষণে স্নেহাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ত সে। অথচ এখানে কিছুই চিনে না সে। চিনবেই বা কী করে? ঢাকা তো আসেই হয়নি তার। রাতের শেষ প্রহর, আকাশে এখনো অন্ধকারের চাদর মোড়া, তবে পূর্ব দিগন্তর এক কোণে হালকা নীলচে আভা জানান দিচ্ছে ভোর আসন্ন। সমুদ্রের বাতাস নৌঘাটের ধাতব কাঠামোর মধ্য দিয়ে শোষ করে বইছে, যেন নিঃশব্দে রাতের ক্লান্তি মুছে দিচ্ছে। নৌঘাটির প্রশস্ত ডকইয়ার্ড এখন প্রায় নীরব। রাতের
পালার গার্ডরা টহল দিচ্ছে নিয়ম মেনে। তাদের বুটের চাপা শব্দ প্রতিধ্বনিত হচ্ছে কংক্রিটের মেঝেতে। দূরে অ্যাঙ্কর করা যুদ্ধ জাহাজের ওপর লালচে নেভিগেশন লাইটগুলো টিমটিম করে জ্বলছে, যেন অন্ধকারে বুক চিরে দিক নির্দেশন করছে। মাঝে মাঝে শোনা যাচ্ছে কোনো ইঞ্জিনের ক্ষীণ গুঞ্জন। সমুদ্রের ওপারে কোনো জাহাজ হয়তো তার গন্তব্যের দিকে এগোচ্ছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ অবশেষে ফিরে এসেছেন। তার ইউনিফর্ম এখনও লবণের গন্ধে মাখা, ক্লান্ত দেহ কিন্তু চোখজোড়া সতর্ক। নৌঘাটির গেট দিয়ে প্রবেশ করার সময় তার চোখ আটকে যায় কন্ট্রোল টাওয়ারের ঝাপসা আলোয়। এত রাতও কিছু অফিসার ডিউটিতে রয়েছেন, কেউ কেউ রিপোর্ট তৈরি করছেন, কেউ মেশিন চেক করছে। সে ধীর পায়ে নিজের কেবিনের দিকে এগিয়ে যায়, পাশে কাটিয়ে যায় কয়েকজন জুনিয়র অফিসারকে, যারা কেবলই নাইট শিফট শেষ করে বিশ্রামে যাচ্ছে। নৌঘাটি ঘড়িতে সময় দেখায় 4:10। এখনও কিছুক্ষণ বাকি ভোর হতে, কিন্তু তাসফিন জানে এই স্বল্প সময়ে নীরবতায় তাকে আবার নতুন দিনের জন্য প্রস্তুত করবে। ইউনিফর্ম খুলে গোসলের উদ্দেশ্যে ভেতরে যায় তাসফিন। আপাতত তাকে গোসল নিতে হবে। শরীর প্রচণ্ড রকম ঘেমে গেছে, রীতিমতো ঘামের গন্ধ বের হচ্ছে। গোসল শেষে বেরিয়ে এলো। বেডে এসে টান টান হয়ে শোয়। অনেকগুলো রহস্যের জট খুলতে হবে তাকে। লোকগুলো কিভাবে জানলো সেদিন ওদিন কোনো টহলদারি জাহাজ থাকবে না? লোকগুলো কিভাবে জানলো সেদিন ওদিকে কোনো টহলদারি জাহাজ থাকবে না? এতটাই সহজ কি সবটা জানা? তবে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে? না না, খুব শীঘ্রই এসব কিছুর সমাধান খুঁজতে হবে। অবৈধ অস্ত্রগুলো সঠিক স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাসফিনকে সেদিন রাতে কৃষ্ণপুর কে গুলি করেছিল তার হদিস পাওয়া গিয়েছে। বর্তমানে চট্টগ্রামে লুকিয়ে বসে আছে সে। রাফজাল নামক এক অপরাধী। তাসফিন ইতিমধ্যেই তার কিছু লোকজন পাঠিয়েছে যাতে তাকে ধরা হয়। কতদিন লুকিয়ে থাকবে সে? কখনো না কখনো তো ধরা দিতেই হবে তাকে। তাসফিনের হাত থেকে বাঁচতে পারবে না কখনোই। টিকটিকে শব্দ করে ঘড়ির কাঁটা ঘোরাচ্ছে। ফোন হাতে তুলে নিল তাসফিন। সময় 4:30 ছুঁই ছুঁই। এই মুহূর্তে প্রিয় বউটাকে কি ফোন করা উচিত হবে? পুরুষ মন মানতে নারাজ। একটুখানি কথা বলা প্রয়োজন আছে। ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে কক্ষটি। বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে ফারা। গায়ে পাতলা কাঁথা মুড়ি দেওয়া। ফোনের পিপ পিপ শব্দটি তীব্রভাবে কর্ণকুহর হওয়া মাত্রই নড়ে চড়ে বসল ফারা। চোখ ভর্তি ঘুম। এই অসময়ে কে তার শান্তির ঘুমটুকু নষ্ট করতে উদ্যত হয়েছে? ফোন হাতে নেওয়া মাত্রই বুকের বাঁদিকে থুকপুক থুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে। স্ক্রিনের উপর স্পষ্টভাবে লেখা আছে তাসফিন শেখ। ফোনটা কি রিসিভ করা উচিত হবে? করা উচিত নয়। লোকটা মোটেও সুবিধার নয়। তার কথা কি ভাবে এই মাঝরাতে ফোন কেন করেছে? হ্যালো, বেদ্যপ মাইয়া, সালাম কই? থতমত খেয়ে গেল ফারা। ছোট্ট করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার লজ্জা করে না আমাকে ফোন করেছেন? হুশ, চিৎকার কম, না হলে ফিরে এসে গলা টিপে দেব। শীতল হুমকিতে দমে গেল ফারা। অপর প্রান্তের লোকটা নিঃশব্দে হাসছে। মিসেস শেখ, হাত চেক করুন। মিসেস শেখ খুব আদুরে একটা ডাক। তাহার নিকটে এসে যেন এমন আদুরে ডাক শুনলে গলে যায় ফারা। নিজের হাত দুটো চেক করতে লাগলো ফারা। আবিষ্কার করলো দুটো সুন্দর বালা। চমকে উঠে ফারা। সেদিন সকালে উঠে হাতে এগুলো দেখেছিল। সে ভেবেছিল হয়তো রুবেনা শেখ দিয়েছে। পছন্দ হয়েছে মিসেস শেখ? আপনি নিতান্তই অসভ্য লেফটেন্যান্ট সাহেব। অনুমতি ব্যতীত আমার হাত ধরেছিলেন। বিরক্ত হলো তাসফিন। ক্ষিপ্ত মেজাজে বলে, চিৎকার পছন্দ নয় মোটেও, আস্তে কথা বলো। মুখখানি চুপসে গেল ফারার। ফের গম্ভীর স্বরে বলল তাসফিন, আমার উপর রাগ করা তোমার জন্য বারণ আছে সুখ। রাগ করতে পারবে না তুমি। সে যতই অন্যায় করি, কারণ স্রষ্টা আমার সব সুখ তোমার মাঝে দিয়ে দিয়েছে। ফারা চুপ করে বসে আছে। অকমর্ষতাকে অবাক করে দিয়ে তাসফিন হিসিসি বলল, মিসেস শেখ, চিৎকার করে কথা বললে কণ্ঠনালীতে কামড় দেব। চমকে উঠল ফারা।
আচ্ছা, এখন তো সে দূরে আছে, তাহলে একটু বকলে কি কিছু করতে পারবে? যেই ভাবনা সেই কাজ। রাগিনী হয়ে চট করে বলল, আপনি না ভীষণ খারাপ কমান্ডার। সামনে থাকলে আপনাকে এক ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিতাম। ফিসলে হাসে তাসফিন। কি বলবে মেয়েকে? উফ, এত বাচ্চামি কি তার করা উচিত? তাসফিন যে অন্যরকম কিছু অনুভব করছে। হাত আস্ত থাকবে তো ম্যাডাম? দেখা গেল আপনার হাত থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে উঠে এলাম। দম বন্ধ হয়ে আসার উপক্রম ফারার। কাকে দেখছে সে? ইস, কি লুচু তার স্বামী। বেমালুম ভুলে গেছে লোকটাকে। টাইট দিতে গিয়ে নিজেই বেফাসে পড়ে যায়। আকাশটা ঘন কালো, যেন এক অদৃশ্য চাদরে ঢাকা পড়ে গেছে সবকিছু। চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার শব্দ যেন রাতের সঙ্গীত হয়ে বাজছে। চাঁদ নেই, তারা লুকিয়ে আছে মেঘের আড়ালে, আর বাতাসে ভাসছে এক অদ্ভুত শূন্যতা। হালকা শীতল বাতাস গায়ে এসে লাগছে, এক অদ্ভুত স্নিগ্ধতা এনে দিচ্ছে মন জুড়ে। রাস্তার বাতিগুলো টিম টিম করে জ্বলছে, যেন ক্লান্ত চোখে রাতের নিস্তব্ধতা দেখছে। দূরের কোণে বাড়ির জানাল দিয়ে ক্ষীণ আলো বেরিয়ে আসছে, কিন্তু তার চারপাশে অন্ধকার এত গভীর যে সেই আলো যেন হারিয়ে যাচ্ছে। জানালার কাছে চুপটি করে বসল ফারা। নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে অপর প্রান্তের ব্যক্তিটি। অনেকক্ষণ ধরে চলছে নীরবতা। নীরবতা ভেঙে ফিসফিসে কেউ বলল, মিসেস শেখ, উত্তর কি করবে ফারা? করা কি উচিত? আপনার হাত স্পর্শ করুন আবার। চমকাই ফারা। আর তো কিছু নেই, শুধু বালা দুটো ব্যতীত। হাতে কিছু নেই তো? বিস্ময় নিয়ে শুধুই ফারা। দুষ্টু হাসলো তাসফিন। নেশাতুর কণ্ঠে বলল, ভেজা ভেজা ভাব অনুভব করো সুখ। তোমার হাতে গভীর চুমু খাচ্ছি। তোমার উপর শুয়ে আছো, এত ছটফট করছো কেন? উফ, আমার আদর করতে বাধা দিচ্ছ। তীব্রভাবে সর্বাঙ্গ ঝাঁকুনি দিয়ে উঠল ফারার। কি ভাবনা! লোকটা এত দূর ভাবছে, এরকম দুষ্টু ভাবনা। চট করে হাত সরিয়ে ফেলল ফারা। এবার কণ্ঠনালীতে হাত স্পর্শ করুন। বিদ্যুৎ স্পষ্টত মতো চোখ দুটোতে বিস্ফোরণ ঘটে ফারার। আপনি কি সব বলছেন? কণ্ঠনালী প্রচণ্ডভাবে কাঁপছে। এবারও হাসল তাসফিন। যা বলছি করো। কম্পিত হচ্ছে কবুতরি পেলব। কিছু নেই তো? টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ে তাসফিন। অনুভূতি অন্যরকম। দৃষ্টি বুলিয়ে দেখো, লালচে রঙা আমার দেওয়া দুষ্টু কিছু। খুব করে একটা বাজে কামড় দিয়েছি রাতেই। তুমি তো বারবার বলছিলে আমাকে আপনার বুকের ভেতর নিয়ে নিন লেফটেন্যান্ট সাহেব। আমি পারছি না দূরে থাকতে। আরও কত কি। আর সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে তোমার। ইস, থামিয়ে দিল ফারা তাসফিনকে। কণ্ঠনালীর ঠিক নিচে ছোট্ট টকটকে লাল চিহ্ন দেখে চোখ ছানা পড়া হয়ে গেল ফারার। এটা কখন হলো? সে তো ব্যথা পায়নি। এটা কিসের দাগ? মিসেস, আসলে বলবো কিসের দাগ, ঠিক আছে? নাকি এখনই শুনবে? আচ্ছা, অপেক্ষা করানোর দরকার নেই, এখনই বলছি। রাতে তোমার ওড়না ছিল আমার হাতে, আর আমার ঠোঁট ছিল তোমার গলায়। এরপর পাগল পাগল উন্মাদতা, সেই চাহনি, অনুভূতি, আর ঠিক তারপরে তোমার। চট করে ফোন কেটে গেল। বিস্ময়কর সবটা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা। এটা কিসের দাগ? কিয়ৎক্ষণ কি একটা ভেবে আশ্চর্য পর্যায়ে অবাক হলো। কে বলেছে? কি বলছে এ লোকটা? অবাকের পর অবাক হচ্ছে। কি ঠোঁট কাটা রে বাবা! এর আগে তো এমন ছিল না। রৌদ্র মিলান দুপুরে পথ যেন আগুনের আছে পড়তে থাকা এক ফালি স্বর্ণরেখা। খাখা রোদে পথের ধুলো যেন গনগনে কয়লার মতো উষ্ণ, যার উপর দিয়ে হেঁটে গেলে পায়ের তলায় দহন টের পাওয়া যায়। আশেপাশের গাছপালা যেন নীরব হয়ে গেছে। পাতাগুলো রোদের তাপে ঝিমিয়ে পড়েছে। মাঝে মাঝে শুকনো পাতার খসে পড়ে ধুলো উড়িয়ে নিয়ে যায় হালকা হাওয়ায়। পথের পাশে ছায়াহীন ঘাসগুলো রোদের উত্তাপে বিপন্ন হয়ে গেছে। কোথাও কোথাও পথের ধারে শুকিয়ে ফাটা মাটি দেখা যায়, যেন রোদ তাকে চিরে ফেলেছে। ফাঁকা রাস্তায় একাধটা ছায়া খুঁজে ক্লান্ত পথিক আশ্রয় নেয় গাছের গোড়ায়, বসে ঘাম মুছে নেয় হাতের চিলতে কাপড়ে। দূরে কোথাও একটা কাক তৃষ্ণায় কর্কশ্বরে ডেকে ওঠে। পাশে কোনো শুকনো
ডোবা থেকে ব্যাঙের লুকিয়ে থাকা ডাক শোনা যায় ক্ষীণ স্বরে। বাতাস পর্যন্ত যেন ক্লান্ত, অলসভাবে এক চিলতে গরম হাওয়া নিয়ে আসে, যা শরীরে লাগতেই অস্বস্তি বাড়িয়ে তোলে। ফারাকে বগল দাবা করে নিয়ে যাচ্ছে ঝুমুর। তাসমিনের কড়া হুকুম যাতে ফারাকে তার কলেজে ভর্তি করানো হয়। ঝুমুর এবছরে অনার্সের 3য় বর্ষের ছাত্রী। ফারা যদি তার কলেজে ভর্তি হয় তাহলে সুরক্ষিত থাকবে। শহর তো কাল সকাল সকাল গিয়ে ফারার সব কাগজপত্র নিয়ে এসেছে কৃষ্ণপুর থেকে। খচ্চর বেটা তাকে শান্তি দিচ্ছে না, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ফারার। বিয়ে হয়ে এসেছে 3-4 দিন হলো সবে, এর মধ্যে পড়ার ভোটটা ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে এই লোক। মুখের শোচনীয় অবস্থা দেখে হাসি পাচ্ছে ঝুমুরের, কিন্তু সশব্দে হাসল না, মৃদু স্বরে হেসে শুধোয়।